হুজুর, বনে এক নতুন ভয় আইছে। বিমল বললে, নতুন ভয়? কুমার বললে, নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না 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 হুজুর, না, বাঘও নয়, পাগলা হাতি টাতিও নয়, এ এক নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কে রকম, ইয়া কেউ জানে না। কিন্তু সকলে কইতেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নাইমা বনে আইয়া ঢুকছে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প বনের ভিতরে নতুন ভয়। পাঠ সন্দীপ দে। তাদের শিকারে তোড়জোড় করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কোচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার দিন ২-৩ সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কোচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকাল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকাবাঁকা পথের দুই পাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গায়ে এলিয়ে গিয়েছে। এপাশে ওপাশে বুনো কুল গাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্ট জন্তু ভেবে ল্যাচ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছল। একতলা সমান উঁচু শালগাটের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কোচবিহারী রক্ষী এখানে থাকে। আগেই তাকে খবর দেয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগলো। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল। সেখান থেকে চারিদিকে দৃশ্য টানারের আঁকা একখানে ছবির মতো। একদিকে ভুটানের পাহাড়ের আকাশের দিকে মোটুক পড়া মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে, এবং বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দুই একটা গরুর হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, এই জঙ্গলে বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বললে, ভালোই তো, কলকাতায় অনেকদিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি, একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কোচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, 3টে পুরু গরম জামার উপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছোচ্ছে। বিমল তাকে জিজ্ঞেস করলে, ওহে, তোমার নামটা কি শুনি? আজ্ঞা, শ্রী নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আজ্ঞা, অনেক দিন। তা কাল ভোরে যদি আমরা বেরোই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে? আজ্ঞা, ওই জঙ্গলে বড়া, মানে বড়া হো, এত পাওয়া যাইবই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাক শুনছি। আজ সকালে উঠে দেখতেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মাইরা আধখানা খাইয়া ফেলায় রেখে গেছে। তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূরে যায়নি। নিধিরাম,
জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমার সঙ্গে জোনা কয়েক লোক দিতে পারো? নিধিরাম একটু ভেবে বললে, হুজুর, লোক পাওয়া তো শক্ত হইব। কেন? আমরা তাদের ভালো বকশিস দেব? ইয়া তো জানি হুজুর, হপ্তাখানেক আগে হইলে যত লোক চাইতেন দিতে পারতাম, কিন্তু এখন তো ডবল বকশিস দিলেও বোধহয় লোক পাওয়া যাইব না। বিমল বিস্মিত স্বরে বললে, কেন নিধিরাম, হপ্তাখানের মধ্যে কি এখানে বাঘের উপদ্রব বড় বেড়েছে? নিধিরাম মাথা নেড়ে বললে, না হুজুর, ওই বাঘের লগে থাকে না, এইখানকার মানুষজনের কাছে ওই বাঘ গা সহ হইয়া গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ তো মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম শুষ্ক স্বরে বললে, হুজুর, বনে এক নতুন ভয় আইছে। বিমল বললে, নতুন ভয়? কুমার বললে, নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না 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 হুজুর, না, বাঘও নয়, পাগলা হাতি টাতিও নয়, এ এক নতুন ভয়। এ ভয় যে কি, আর চেহারা যে কে রকম, ইয়া কেউ জানে না, কিন্তু সকলে কইতেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নাইমা বনে আইয়া ঢুকছে। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলে। নিধিরাম বললে, জানেন হুজুর, এই নতুন ভয় আইয়া এক হপ্তার ভিতর তিনজন মানুষের পানে মারছে। বলো কি? আজ্ঞা হ, সিদাম একদিন বনের ভিতর গেছিল, হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বাইর হয়ে এলো, তারপর ধরাস কইরা মাটিতে পড়া গেল, তারপর মইরা গেল। সকলে ছুটে গিয়া দেখলে তার ডান পায়ের ডিমটায় একখান বান বিধা আছে। বান? ও, ছোট্ট একখান বান, এক বিঘতে সে বড় হইব না। কোনো মানুষ ধনুক থেকে এইরকম বান তো ছড়ে না। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে, তারপর? দিন সারেক আগে এক কাঠুরেও ওই দুপুর বেলায় বনের ভিতর থেকে অমনি চেঁচাইতে চেঁচাইতে বাইরে হইল, আইয়া মাটিতে পইরা ছটপট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির উপরে ওই রকম একখান ছোট বান বিধা ছিল। তারপর কাইল বনের ভিতরে আমো গাঁয়ের ওই ওসিমুদ্দিন লাশ পাওয়া গেছে, তার পায়ের উপরেও বিঁধা ছিল এই রকমের একখান বান। কোন দেখি হুজুর, এরপরেও কি আর ওই বনের ভিতরে যাইতে কেউ ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগলো। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললে, নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। তিনটে মানুষের প্রাণ যাওয়া, সে কি যে সে কথা? কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধানই কি পাওয়া যায়নি? না হুজুর, কিচ্ছু না। লোকে কয় এ মাইনসের কাজ নয়, এত ছোট বান কোনো মানুষ কখনো ছুটছে বলেও তো শুনেনি। প্রত্যেক বানই এসে বিজয় পায়ের উপরে, এটাও তো একটা ব্যাপার। আগে কোনো বানই ওই পায়ের ডিম ছাড়াই আর উপরে উঠে নাই। আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ তো মারা পড়ে না, কাজেই বোঝা যাচ্ছে যে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কবরেজ মশাই তো ওই লাশগুলো দেখে এই কথাই কইছেন। বিমল বললে, একটা বান দেখতে পেলে ভালো হতো। দেখবেন হুজুর, আমি এখনই একখান বান নিয়ে আইতেছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরাও ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কিনা। কুমার বললে, কিন্তু এমন অকারণে নরহত্যা করার কোনো অর্থ হয় না। বিমল বললে, হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পায়েই বা বান মারে কেন? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করলে। বিমল মোড়কটা খুলে
টর্চের তীব্র আলোকে জিনিসটা স্যাম্পেল ধরে পরীক্ষা করলে। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বললে, কুমার, দেখছো কি? এ তো বানের মতো দেখতে নয়, এই যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতো দেখতে। সত্যি তো তাই। এক বিঘত লম্বা পুঁচকে একটা কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতে চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। কুমার বললে, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছুড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বললে, হ্যাঁ তাই তো। এই যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে অচিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? নিধিরাম বললে, তা যেন পারুম, কিন্তু হুজুর, এর পরেও কি আপনারা ওই ভুতুরে বনে যাইতে চান? বিমল হেসে বললে, ভয় নেই নিধিরাম, এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা কাল সকালেই বনের ভেতরে ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রু দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বললে, সাবধানে তোমার নেই, কি জানি, বলা তো যায় না। উপরি উপরি দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারদিকে সোনার জল ছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলে সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলোল না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি কুমারের লেখানে প্রাণ দিতে পারুম না। কুমার হেসে বললে, তোমাকে বলি দেবার জন্য তো আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও অচিমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের ভেতরে ঢুকাই ওই পথখান যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে, ঠিক সেইখানে। বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলে, তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করলে। সব বন যেমন হয় এও তেমনি। বড় বড় গাছ, আঁকড়া ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা, এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝাপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয় এও তেমনি বন বটে, তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে, এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বললে, এইখানেই অচিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করার পক্ষে এ একটা চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালে, তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বললে, ও ঝোপে সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বললে, কই বাঘ? ঝোপের বাঁ পাশে তলার দিকে চেয়ে দেখো।
ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির উপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে, কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেলে না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিকে ওদিকে ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটু নড়ল না? ওটা কি তবে মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুফাঁক করে উঁকি মেরে দেখলে বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে বনবন করছে মাছির পাল। কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপিঠ থেকে কি একটা জিনিস টেনে বার করলে, তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে। বিমল অবাক হয়ে দেখলে সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বললে, সেই খুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ, এ বনে বাঘেরও নিস্তার নেই। কুমার বললে, বর্ষাটা ছিল বাঘের তল পেটে, অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে বললে, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুঁড়তে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে। বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনেরই অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপে ঝাপে লুকিয়ে। কুমার বললে, কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে তখনই। আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারী বুটের উপর। সচকিত স্বরে সে বলে উঠল, কুমার কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সভয়ে দেখলে তার শিকারী বুটের ওপর বিঁধে রয়েছে একটা ছোট বর্ষা। আঁতকে উঠে তখন সে সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিলে। বিমল বললে, ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। ওহ, ভাগ্যে শিকারী বুট পড়েছিল। কিন্তু কি আশ্চর্য বিমল, এ অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলেন না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই। যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনে লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুতগতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুঁড়লে। সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, বিমল! কি কুমার, কি কি? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলে না। সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো।
কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে, কুমার, কুমার, এও কি সম্ভব? মাটির উপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বায় সে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথার চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই 1 বিঘতি মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে। সেই 1 ফুটটা মানুষের এতটুকু বুক, নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে, উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়ল। শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিলে। কুমার হতবম্বের মতো বললে, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? বিমল বললে, এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে এই ভয় তাহলে বনবাসী হয়েছে? তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয়। এই পকেট সংস্করণের মানুষ আমাদের মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুও মারতে পারে। সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো। জানি না এর দলের আরো লোক এখানে লুকিয়ে আছে কিনা। এই যা, কুমার, কুমার! ইতিমধ্যে কখন যে 1 বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা তা কেউ টের পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সে পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুঁড়লে তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়। কিন্তু যেমনি ঘুরুম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে, সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতি, রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকেও গ্রেপ্তার করবার জন্যে। কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতর খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে দেখা দেয়নি বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।